মহেশতলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে আজ আমরা পেয়েছি অধ্যাপক মৃগাঙ্ক সরকারকে, যিনি প্রখ্যাত শিল্পী মায়া সেনের কাছে প্রায় 20-25 বছর প্রশিক্ষণ নিয়েছেন এবং রবীন্দ্রভারতীর ছাত্র এবং রবীন্দ্রভারতীর শিক্ষক এবং অধ্যাপক, এবং দীর্ঘদিন প্রায় 40 বছর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীত বিভাগে অধ্যাপনা করেছেন। আমরা আজকে পেয়েছি অধ্যাপক মৃগাঙ্ক সরকার। উনি আমাদের মহেশতলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আমন্ত্রণে আমাদের মুক্তধারা বিদ্যালয়ে উনি এসছেন। আজকে যে বর্তমান প্রজন্ম ও রবীন্দ্রনাথের গান, সেটা কেমন যেন রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথের গানের যে সচেতনতা আমাদের কিছুটা যেন বাঙালি হয়েও আমাদের যেন কিছুটা হারিয়ে যাচ্ছে, বা কিছুটা বর্তমান যে গতিশীল সমাজ সেখানে কিছুটা রবীন্দ্রসঙ্গীতকে ঠিক প্যারালাল আমরা পাচ্ছি না। যেটা স্যারেরা যখন গান শিখতেন বা যে সময় আমরা বা আমাদের আগের যারা ছেলেমেয়েরা শিখেছে, যে আগ্রহ নিয়ে গান শিখত বা যে কষ্ট করে তারা বিভিন্ন জেলা থেকে এসে স্যারের কাছে বা বিশ্ববিদ্যালয়ে গান শিখেছে, এখন যেন ছেলেমেয়েদের মধ্যে এই ইন্টারনেটের যুগে কিছুটা হলেও কিছুটা অনীহা বা চটজলদি শেখার একটা প্রবণতা দেখা যাচ্ছে, যেন অনুশীলনের খানিকটা ঘাটতি তাদের মধ্যে ধরা পড়ছে। সেটা আমরা বর্তমান প্রজন্মের শিল্পীদের কাছ থেকেও সেই রকম প্রোডাকশন পাচ্ছি না, যেটা আগে রবীন্দ্রনাথের গানের যে মর্মবোধ, যে আবেদন ছিল, সেটা যেন কিছুটা হলেও তার আবেদনের ঘাটতি ঘটছে। আমি এ ব্যাপারে অধ্যাপক মৃগাঙ্ক সরকারকে এই বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের রবীন্দ্রসঙ্গীতের সচেতনতা বিষয়ে আমি দু চার কথা আমরা সাহিত্য সংস্কৃতি পরিষদ থেকে আমরা জানতে চাইছি, এবং এটা আমরা আমাদের যারা পরবর্তী প্রজন্ম তাদের কাছে এই বার্তা আমরা পৌঁছে দিতে চাইছি। নমস্কার। ডাক্তার রবীন মণ্ডল তো প্রায় সবটাই বলে ফেললেন। ওটা হলো যে বর্তমান প্রজন্মকে রবীন্দ্রসঙ্গীত শেখাতে হলে আমাদের যে প্রচার যন্ত্রটা আছে সেটাকেও ব্যবহার করা উচিত। সেখানে কিছু রবীন্দ্রনাথের গান প্রায় বাজেই না। টেলিভিশনে যে কোনো আপনি সিরিয়াল দেখবেন, সেখানে তো দু একটা রবীন্দ্রনাথের গান ঢুকতে পারে, তাহলে তো মানুষ শুনতে পারে, কিন্তু সেটা কখনো হয় না। মানুষের অনীহাটা এই কারণেও এসেছে যে রবীন্দ্রনাথের গানে যেন কিছু নাই, শুনতে চায় না মানুষ, কিন্তু রবীন্দ্রনাথের গানেই সব আছে। সুচিত্রা মিত্র বলতেন আমাদের যে রবীন্দ্রনাথের গানে গীতবিতা তোমরা খুঁজে দেখবে। আমরা যখন পড়তাম, ছাত্র ছিলাম, বলতেন যে 3টে জিনিস আছে দেখবে, 3টে ধারাতেই রচনা। উপনিষদের ধারা, এটা তো উপনিষদের ধারা তো পূজা পর্যায়ে প্রায় বেশিরভাগ গানেই তাই। এই যে এই গানটা যেমন উপনিষদের ধারায়, একবারে পুরো উপনিষদের ধারায় রয়েছে। প্রভু আমার, প্রিয় আমার, পরম ধন হে। কে? ঈশ্বর। তারপর লাইনটা কি বলছেন? চিরপথেরও সঙ্গী আমার, চিরজীবন হে। এই কথাটাকে বুঝতে হবে। এই কথাটাকে যদি ছেলে মেয়েদেরকে আমাদের বুঝিয়ে দেওয়া যায়, আমরা মাস্টারমশাইরা যদি বুঝিয়ে দিতে পারি, অবশ্যই তারা রবীন্দ্রনাথের গান শিখবে। কিন্তু সেই ধরনের বোঝানোর মাস্টারমশাই এখন আর নেই। ছিলেন, আমাদের সময় ছিলেন, সুচিত্রাদি ছিলেন, মায়াদি ছিলেন, বুলবুলদি ছিলেন, এসব মানুষগুলো ছিলেন, কিন্তু এখন আর খুঁজে পাওয়া যায়নি। আবার আপনি দেখুন মহাভারতের গান, যখন দৈত্যকুল এদেরকে আক্রমণ করছে, দেবতাদের আক্রমণ করছে, তখন দেবতারা শিবের কি বলবো অনুগ্রহ স্বীকার করতে
তার চরণ প্রান্তে আসতে ওই যে রবীন্দ্রনাথের যে গান, পিনাকেতে লাগে টঙ্কা, বসুন্ধরার পঞ্জর তলে, পিনাকেতে লাগে টঙ্কা। যখন দেবতারা একদম দৈত্যদের আক্রমণে পিনাকেতে লাগে টঙ্কা, পিনাকেতে লাগে টঙ্কা, বসুন্ধরার পঞ্জর তলে, কম্পন যার শঙ্কা, পিনাকেতে লাগে টঙ্কা, শিবে শিব তখন এমনভাবে ধরিত্রীর বুকে ছুঁড়লেন পিনাক, যে একদম সমস্ত আকাশ বাতাস কম্পিত হতে শুরু করল, কম্পন ধরে গেল, কম্পন জাগে শঙ্কা, শঙ্কিত হয়ে পড়ল সবাই। তারপরে কি বলছেন, আকাশেতে ঘোরে ঘূর্ণি, সৃষ্টির বধ চূর্ণি, বজ্র ভীষণ গর্জন রব, বজ্র ভীষণ গর্জন রব। এটা ব্যাখ্যা করার দরকার নেই। বজ্র ভীষণ গর্জন রব, প্রলয়ের জয় ডঙ্কার, প্রলয় যেন জয় ডঙ্কা বাজাতে বাজাতে আসছে, প্রলয় জয় ডঙ্কা বাজাতে বাজাতে ছুটে আসছেন। দৈত্যরা তখন কিন্তু একটুখানি হলেও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। তার পরের অংশটাতে কি আছে, তাহলেই আপনি বুঝতে পারবেন মহাভারতের রূপটা। স্বর্গ উঠিছে ক্রন্দি, সুর পরিষদ বন্দী, স্বর্গ উঠিছে ক্রন্দি, সুর পরিষদ বন্দী, গহন দুঃসহ রাতে অতি শৃঙ্খল ঝঙ্কার। দেবতারা শৃঙ্খলিত হয়ে পড়েছে, দেবতারা শৃঙ্খলিত হয়ে পড়েছেন, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। তখন কি হলো, দানব দৈত্য দানব দম্ভ তর্জি তর্জন গর্জন করছে, সঙ্গে সঙ্গে দানব দম্ভ তর্জি, রুদ্র উঠিল গর্জি, রুদ্রও তখন, শিবও তখন গর্জন করে উঠল। তখন কি হলো, লণ্ড ভণ্ড লুটিল ধুলায়, অভ্রভেদী অহংকার, অভ্রভেদ করা, আকাশ ভেদ করা যে অহংকার, সেটা সম্পূর্ণরূপে ধুলায় ভুল লুণ্ঠিত হল। উপনিষদের গান বললাম, রামায়ণের গান বললাম, মহাভারতের গান বললাম, আর একটা গান আছে মহাভারতের, আর একটা বিখ্যাত গান আছে, ফিরে ফিরে আমার নিচে ডাকো স্বামী, ফিরে ফিরে সময় হলো বিদায় নেব আমি, সময় হলো বিদায় নেব আমি, ফিরে ফিরে আমার নিচে ডাকো স্বামী, ফিরে আমার। কে বলছে? সীতা বলছেন রামচন্দ্রকে, ফিরে ফিরে আমায় মিছে ডাকো স্বামী। অপমানে যার জ্বালায় চিতা, সে যে বাহির হয়ে অগ্নি জিতা, অগ্নিকে জয় করে সীতা বেরিয়ে গেল। এটা মহাভারতের গান আছে, আরো অংশ আছে। এখন আমরা যে কোনো গান ইউটিউবের থেকে আমরা গানটা পেতে পারি, কিন্তু এতে কি আপনি মনে করেন যে আমরা প্রকৃত যে রবীন্দ্রনাথের গানের আবেদন বা শিক্ষা ক্ষেত্রে এটা কোনো সুবিধা বা অসুবিধে, এই ব্যাপারটা আপনাকে আলোকপাত করতে বলছি। এটা ঠিক শোনা হয় না। এই যে আমরা যে কোনো আলোচনার মাধ্যমে যে কোনো চায়ের দোকানেই কথাটা বলছি যে ও দারুণ রবীন্দ্রনাথের গানটা গেয়েছে, জীবনে রবীন্দ্রনাথের গান শোনেইনি, দারুণ গিয়েছে কি করে? ও সুরটা জানে না, কথা জানে, কোনো কিছুই জানে না, কণ্ঠটা তার ভালো আছে। মৈত্রেয়ী দেবী আমাকে বলেছিলেন, কণ্ঠ ভালো থাকলেই রবীন্দ্রনাথের গান গাওয়া যায় না,
রবীন্দ্রনাথের গানটা শিখতে হয় সম্পূর্ণভাবে। আমি মৈত্রী দেবী নাচকে শেখাতাম, তার জন্যে আমি ওনার ওই মধ্যমগ্রামে খেলাঘরে গাইতেও গেছি। সেখানে শ্রোতা ছিলেন প্রেমেন্দ্র মিত্র, 1.5 ঘন্টা গান গিয়েছিলাম। প্রেমেন্দ্র মিত্র আমার গানের ভয়ঙ্কর প্রশংসা, মানে খুবই প্রশংসা করেছিল। মৈত্রী দেবী নিয়ে গেছিলেন। যাই হোক, কাজে রবীন্দ্রনাথের গানটা না শিখলে পরে তাকে সুন্দর বলা যাবে না। আর ইউটিউবে যে গানগুলো হয় সে তো এমন অদ্ভুত অদ্ভুত মিউজিক দেয়, যে মিউজিকের জন্য গানগুলোই প্রায় নষ্ট হয়ে যায়। গানের যে কাব্যটা, সে কাব্যটা ওই মিউজিকেই নষ্ট হয়ে যাচ্ছে একদম সম্পূর্ণভাবে। আগেকার দিনে বা আমরা যে গান আমরা যখন গান গেয়েছি, জনস্বাগতে 25শে বৈশাখ দিয়েছি, এখন তো তাও সিনথেসাইজার ব্যবহার হচ্ছে। তখন কিন্তু কিছু ছিল না, শুধু এসরাজ, তবলা, খোপ, মন্দিরে, এই কটা জিনিস ছিল, আর কিন্তু কিছু ছিল না। এখন তো গানকে ভালো লাগানোর জন্য হেন যন্ত্রণায় যে ব্যবহার করা হয় না। যেমন উদাহরণটা দিলেই বুঝতে পারবে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন, এই গানটায় হেন যন্ত্র নেই যা ব্যবহার করা হয়। সব যন্ত্র ব্যবহার হয়েছে, সমস্ত কিছু। এখন যদি খারাপ করে বলতে চাই যে ক্যানস্তারা পর্যন্ত ব্যবহার হয়েছে, ক্যানস্তারা বা টিন, সেটা পর্যন্ত ব্যবহার হয়েছে। ঢাক, ঢোল, টিন, এসরাজ, সিতার, গিটার সব কিছু ব্যবহার হয়েছে। কিন্তু মান্না দে একবার সুচিত্রা মিত্রের পরিচালনায় রেকর্ড করতে যায়। মান্না দে এটা মহাজাতি সদরে গল্প করেছিলেন। সেখানে কোনো একটা যন্ত্র বোধহয় ব্যবহার করার জন্য মান্না দে সুচিত্রা মিত্রকে অনুরোধ করেছিলেন। সুচিত্রা মিত্র সেটা ব্যবহার করতে দেননি। এই নিয়ে দুজনের মধ্যে টাসল। এরপর সুচিত্রা মিত্র উঠে চলে যাবে, বলছে রেকর্ড হবেই না, করবই না। পরে আবার মান্না দে বললেন যে আমি এলাম, এসে বললাম ম্যাডাম আপনার কথাই হবে, আপনি যা বলবেন তাই হবে, বলে তা রেকর্ড। এটা মান্না দে নিজে বলছেন মহাজাতি সদনের অনুষ্ঠানে। যাই হোক, কাজেই রবীন্দ্রনাথের গানকে মান্না দেরা এইরকমভাবে সম্মান দিয়ে এসেছেন। সুচিত্রা মিত্রের কথা বাদ দেন, উনি তো একটা আনপ্যারালাল মানুষ। সুচিত্রা মিত্র, মায়া সেন, কণিকা বন্দ্যোপাধ্যায়, অশোকতর বন্দ্যোপাধ্যায়, সুবিনয় রায়, এরা সব দিকপাল মানুষ রবীন্দ্রনাথের গানে। এবং দিকপাল শিক্ষক, ওই শিক্ষক নেই আর, ওই শিক্ষক ছিলেন বলেই আমরা কিছু কিছু শিখতে পেরেছি। আর এখন আর শিক্ষক কোথায়? আমি তো খুঁজে পাই না, আমি তো শিক্ষক খুঁজে পাই না। এখনও তো রবীন্দ্রনাথের কিছু কিছু ছেলে মেয়ে আমার কাছে শিখতে আসে, স্যার এই জায়গাটা এইরকম করে শিখিয়েছেন, এই জায়গাটা এরকম। আমার দেখো এই জায়গাটা এইরকম হবে, জ্যোতিচিহ্নের ব্যবহার আছে, কোনখানে আমি দমটা নেব, অন্ত্যেষ্ট যত আসছি জ্যোতি পজ, যেটাকে আমরা পজ বলি, যেখানে সেখানে পজ নেওয়া যায় না। কিন্তু আমার যা আছে আমি সকল দিতে পারিনি, তোমার না পারিনি বলেই পজটা দিতে হবে। তারপর কাকে? তোমার নাথ, ওই শব্দটা আসতে হবে, তা নাহলে কিন্তু হবে না। এই যে একটা গান, বিখ্যাত গান, সিনেমায় করেছে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তারপর কি গিয়েছে? তোমারই সুরটি আমার, হয় নাকি? তোমার এই সুরটি আমার বলে কিছু হয়? ইনকমপ্লিট সেন্টেন্স। আমি ছেলে মেয়েদেরকে পরে শিখিয়েছি, তোমারই সুরটি আমার মুখের পরে, বুকের পরে, এই তো কমপ্লিট হলো কথাটা। তোমারই সুরটি আমার মুখের পরে, আমার বুকের পরে। আর কি গাইছে? তোমারই সুরটি আমার, কি সেন্টেন্স, মানে হয় না। তো আমরা যে জায়গায় ছিলাম যে আপনি প্রায় 70-এর দশক বা তার আগে থেকে গান গাইছেন, প্রায় আপনার 65 বছর জীবনে আপনি
শৈশব থেকেই গান গাইছেন, 40 বছর অধ্যাপনা করেছেন, 20 বছর মায়া সেনের কাছে গান শিখেছেন এবং প্রচুর ছাত্রছাত্রী তৈরি করেছেন। তো আপনারা তখন দেখেছেন রেকর্ড থেকে সিডি, সিডি থেকে ইউটিউব, ইউটিউব থেকে আরও নেট ইত্যাদি এলো। শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীত শিক্ষায় এদের ভূমিকা কি হতে পারে, বা এটা কি আমরা বর্তমান প্রজন্ম আপনাদের চেয়ে এক্সট্রা কিছু ফেসিলিটি পাচ্ছে না। গান শেখার ক্ষেত্রে? সেটাই আমি জানতে চাই। আমি বলতে চাই যে শিক্ষক দিয়ে শিখতে হবে, ইউটিউব দিয়ে শিক্ষা নেওয়া যাবে। ইউটিউবে তো যে কোনো মানুষ তার গানটা গিয়ে পাঠিয়ে দিচ্ছে, সঠিক বেঠিক বলে কিছু নেই, বেশিরভাগই বেঠিক, সঠিকটা কম। এই যে আমি বলি, তোমাকে একটা উদাহরণ দিতে যাচ্ছিলাম, এই সখী ভাবনা কাহারে বলে, এই একটা বিখ্যাত গান, হৃদয় ভঙ্গের গান, 20 বছর বয়সে রবীন্দ্রনাথের লেখা। রবীন্দ্রনাথ ওই ত্রিপুরার রাজাকে পাঠিয়েছিলেন, রাজমহিষী যখন মারা যান তখন পাঠিয়েছিলেন। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, ভালোবাসা কারে কয়, সত্যি তো কারে কয়, সে কি কে বলি যাতনাময়, তাহলে ভালোবেসে লাভ নেই। সে কি কে বলি চোখের জল, তাহলেও ভালোবেসে লাভ নেই। সে কি কে বলি দুঃখের শ্বাস, তাহলেও ভালোবেসে লাভ নেই। চোখের জল, দুঃখের শ্বাস যদি হয় তাহলে আমি ভালোবাসবো কেন? ঠিক না? কিন্তু পরের স্ট্যান্ডাতেই ভালোবাসা। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল। বাহ! এই ধরিত্রী যেটা শোভন, যেটা বিমল বা স্নিগ্ধতায় ভরা, সেইটাকেই আমি ভালোবাসি, সেইটাকেই ভালোবাসতে ইচ্ছা করি। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিষাদ জোছনা, কুসুম কোমল, সকলি আমার মতো। তারা কান্নাকাটি করে না, তারা কি করে? কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। আগে যেমন বলা হলো, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। সাধ করে যাতনা তারা নিয়ে আসে না। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে কায়। আকাশের তারাতে আগে কায়, রবীন্দ্রনাথ তো বলেই গেছে। রবীন্দ্রনাথ কি বলে? আকাশের সব তারাই দিনের আলোর গভীর। আকাশের সব তারাই দিনের আলো। হয়তো একটু ভুল বলে ফেললাম, কিন্তু ঘটনাটা এই যে মানে এই দিনের বেলাতে কিন্তু আকাশের তারাগুলো ফুটে আছে, আকাশের তারা তে আগে কায়। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয়। আমি এগুলো দেখেছি, প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। ওই কারণেই কিন্তু আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। তাই জন্যই আমরা আপনার কাছে এটাই প্রশ্ন যে আপনি সুচিত্রা মিত্রের কাছে গান শিখেছেন, মায়াদির কাছে গান শিখেছেন, ওনাদের সহকর্মী হয়ে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে প্রচুর ছাত্রছাত্রী তৈরি করেছেন। তখন ইন্টারনেটের এই কনসেপ্টটা ছিল না, কিন্তু এখন ইন্টারনেটের একটা এই কনসেপ্ট আসায় বিভিন্ন ইউনিভার্সিটিও এটাকে তারা রেকগনাইজ করেছে যে অনলাইনে এই ক্লাস করানো হবে, অনলাইনে আজকে ক্লাস করে নিও। এটা আপনি কি চোখে দেখেন? না, আমি এটা পছন্দই করি না। অনলাইনে এটা গুরুমুখী বিদ্যা। আগে তো কি হতো, আগে গুরুর কাছে গিয়ে গুরুর চরণে ঠাঁই নিয়ে তারা শিক্ষা গ্রহণ করত। আমরাও তাই, আমরাও মায়াদি সুচিত্রাদির পায়ের কাছে বসে গান শিখেছি। সুবিনয় রায়ের পায়ে, কৃষ্ণকলি সুচিত্রা মিত্রের পায়ের কাছে বসে, পায়ের তলায় বসে। এখন বহু লোক গাইছে কৃষ্ণকলি, আমি তারাই বলি, কিন্তু আমরা শিখেছি সুচিত্রাদির কাছে।
এবং তার পায়ের তলায় বসে, বুঝতে পারছো? কাজে এটা তোমার অনলাইনে হওয়া মুশকিল। তুমি কথাটা বলছো কেমন করে, দম নেবে কোনখানটায়, তোমার বসার ভঙ্গিমা কেমন হবে? রবীন্দ্রনাথের গান গাইতে গেলেই তুমি যে একবারে চেয়ারে বসে লর্ড এর মতো বসে গান করলে না, কখনোই না। ওই শিক্ষাটা অন্তত আমি অন্তত পছন্দ করি না। কৃষ্ণকলি গানের সুচিত্রাদি আমাদেরকে শিখিয়েছেন, এবং আমার খুব সৌভাগ্য যে রবীন্দ্র সদনে সঙ্গীত এবং কবিতা এই নিয়ে অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে আমি এই সুচিত্রা মিত্রের শেখানো কৃষ্ণকলি গিয়েছিলাম, আর কবিতাটা পাঠ করেছিলেন কাজী সব্যসাচী। কাজে আমার সৌভাগ্য, এটা ভীষণ সৌভাগ্য। এটা একজন শিল্পী করেছিলেন, তার অনুষ্ঠান, বাৎসরিক অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। কৃষ্ণকলি আমি তারে ভালো তারে বলে মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত পিঠের পরলোটে কালো দাসে যত কালো দেখেছি এই যে ঘন পরের লাইনটায় যে বলতে ঘনকে গভীর করে বলতে হবে। ঘন মেঘে আধার ছিল শ্যামল দুটি গাড়ি, শ্যামা আকাশ পানে কালো কালো দেখেছি এই যে দেখেছি তার কালো হরিণ চোখ, খটা বলতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই হয় দেখেছি তার কালো হরিণ চোখ। খ কই, কয়ের পরে খ, টয়ের পরে ঠ। তুমি হঠাৎ হায় ভেসে আসা ধন, তুমি হঠাৎ, তুমি হঠাৎ। অর্থাৎ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের মহেশতলা আমন্ত্রণে আপনাকে আমরা পেলাম। আমাদের কাছে একটা বিশেষ খুব গুরুত্বপূর্ণ বার্তা যে আপনি সেই রেকর্ডের আমল থেকে আজ থেকে আরম্ভ করে সিডি, ইউটিউব, চিপ, ইন্টারনেট এই সব জায়গা পর্যন্ত এসছেন। মানে টোটাল তখনকার দিনেও আপনি ছিলেন, আজকেও আছেন। এর একটা সেতু, মানে আগের প্রজন্ম এবং বর্তমান প্রজন্মের আপনি একটা সেতু, এরকম একটা মানুষ। আমরা আপনার কাছে এটা জানতে চাইছি, আগামী দিনে আমাদের যারা ছাত্রছাত্রীরা তৈরি হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের সচেতন শ্রোতা, কোন আনকোড আমি এই কথাটা বোঝাচ্ছি, সচেতন শ্রোতা এবং শিল্পী হতে গেলে, আদর্শ শিল্পী হতে গেলে আপনার কি উপদেশ, আপনি কিভাবে গাইডলাইন দেবেন? একদম গুরুবরণ করতে হবে। গুরুবরণ না করলে রবীন্দ্রনাথের গান শেখা যাবে না। গুরুর কাছে শিখতে হবে। গুরু মানে কি? সুচিত্রা মিত্র, মায়া সেন, সুবিনয় রায়, এদের যারা প্রকৃত ছাত্রছাত্রী তাদের কাছেই শিখতে হবে। আমি অন্যদের কথা, অন্যরা হয়তো দুঃখ পাবেন বা ভাববে তাদেরকে আমি অপমান করছি, সেসব কথা নয়। কিন্তু রবীন্দ্রনাথের গান এই 4-5 জন মানুষই কিন্তু অনেক, দেবব্রত বিশ্বাস তো করে বিশ্বের দরবারে নিয়ে গেছেন। সুবিনয় রায়ের নাম শুনতে হবে। ওনারা এক একটা পিলার, রবীন্দ্রসঙ্গীতের এক একটা পিলার, বড় বড় স্তম্ভ। এইসব মানুষগুলো চলে গেছে
আর তাদের কাছে আমরা শিখেছি, আর কিন্তু ওই মানুষজন আর আসবেন না, ওই মানুষজন আর আসবেন না। মায়া সেনের মতো শিক্ষিকারা আসবেন, টিচার কখনোই আসবেন না। সুচিত্রা মিত্রের গান, তার উচ্চারণ, তার গায়ন ভঙ্গি, তার শারীরিক যে বিভঙ্গ গান গাইতে গাইতে, এগুলো তুমি পাবে ওই যে ওই গানটায়। বাঁধন ছেঁড়ার সাধনা। বাঁধন ছেঁড়া তো আছেই, তারপরে সাথে টিভিতে শুনছিলাম গাইছিলেন বর্ষার গানটা, বজ্র মালিক দিয়ে গাথা সার তোমার মালা, এরকম করেছে। তোমার সবুজ সুধার ধারায় প্রাণে দাও তত্ত্ব ধরাই সবুজ, যে প্রাণটা বলছেন প্রাণে দাও তত্ত্ব ধরায়, বামে রাখো ভয়ঙ্করী বন্যা মরণ ঢালা। বন্যা কিন্তু বলছেন না, মাঝামাঝি জায়গায়, বন্যাও নয় বন্যাও নয়, বন্যা মরণ ঢালা, বজ্র মালিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, মরো মরো পাতায় পাতায় ঝড়ো ঝড়ো বাড়ির রবে, গুরু গুরু মেঘের মাদল বাজে তোমার কি উৎসবে। শরীরটা রয়ে গেছে এরকম, সম্পূর্ণ শরীর দিয়ে কে গান করতেন বলো তো? আর একজন আধুনিক গানের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়, পুরো কণ্ঠ এবং শরীর দিয়ে গান গাইতেন। আচ্ছা, পরিশেষে আমরা আপনার কাছে একদম শেষ টাইমে চলে এসেছি। আমরা জানতে চাইব, ছোট দু এক কথা আপনি বলুন, আগামী প্রজন্মের জন্য যারা রবীন্দ্রনাথের গান নিয়ে বাঁচতে চায় তাদের জন্য আপনার কি উপদেশ? আমি বলবো, অনেকে বলেন যে রবীন্দ্রনাথকে পড়তে হবে, রবীন্দ্রনাথকে পড়তে হবে। হ্যাঁ, ঠিকই আছে, পড়তেই হবে। গীতবিতানটা নিয়ে সবসময়, গীতবিতানটা নিয়ে সবসময় তুমি যদি নাড়াচাড়া করো, পড়াশোনা করো। আমি যখন কলেজে পড়ি তখন গীতবিতানটা আমার মাথার কাছে থাকতো, বিছানায় মাথার কাছে থাকতো। আমি গ্রামের ছেলে, মুর্শিদাবাদের গ্রামের ছেলে, মাথার কাছে থাকতো। আমি ওই গীতবিতানটা শুধু পড়তাম, তখন মানে বুঝতাম না। এখন কিন্তু একটু আধটু হলেও মানে বুঝি। আর একটা ব্যাপার আমার যেটা মনে হয়, তোমার রবীন্দ্রনাথের গান জলের মতো, যে পাত্রে ফেলবে সেই পাত্রের চেহারা দেবে। কীরকম? তুমি যেমন করে অর্থ করবে, সেই অর্থটা যদি সদর্থক হয়, পজিটিভ হয়, তবেই গ্রহণ করবে। পণ্ডিত লোকে এটা বলে গেছেই মানে এটাই সত্য, তা কিন্তু নয়। আমি তার উদাহরণ একটা দিয়ে দিচ্ছি। এই যে আমি চঞ্চল হে সুদূরের পিয়াসী, একটা জায়গায় পড়ছি যে শান্তিনিকেতন থেকে তার সমস্ত জিনিসপত্র চলে আসে, উনি বিদেশে চলে যাবেন। বোলপুরে চলে এসেছে, সেলুনে, সেরকম ট্রেনে চলে এসেছে। হঠাৎ কবির মনে হয়েছে আজকে আমি ফিরব না, মানে যাব না। ফিরে চলে এলেন, ওখান থেকে চলে এলেন। মানে শান্তিনিকেতন বলছে বোলপুর থেকে শান্তিনিকেতনে উনি চলে এলেন। আবার একটা জায়গায় দেখছি প্রমথনাথ ঋষি লিখছেন যে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যে ঘরে ওই স্ত্রী থাকতেন, যে ঘরটা রবীন্দ্রনাথের, সেই ঘরটাতে তো আমরা বহু অনুষ্ঠান করেছি, বিচিত্রা ভবন। সেই বিচিত্রা ভবনে উনি পিয়ানো বাজিয়ে বাজিয়ে ওগুলো সুদূর বাজাচ্ছেন। অনেকে বলছেন যে ওখান থেকেই বোধহয় সুরটা তৈরি হয়েছে, আবার কেউ কেউ বলছেন যে এখান থেকে সুরটা তৈরি হয়েছে। আর আমার কি মনে হয় জানো তো, আমি নিজে ভাবি, এই যে রাধাকৃষ্ণের যে ব্যাপারটা, সেটা কি? শোনো গোয়াল দাদা তোমার শ্রীমতী রাধা, রাত
জাতকুল মানাচার বিচার কিছুই বুঝলে না। শোনো গো আয়ান দাদা, তোমার শ্রীমতী রাধা, জাতকুল মানাচার বিচার কিছুই রাখলে না। এই যে তুমি আমাকে ডাকছো গো সুদূর বিপুল সুদূর, তুমি বাজাও ব্যাকুল বাঁশরি, তুমি ব্যাকুল বাঁশরি বাজিয়ে তুমি আমাকে ডাকছো, কিন্তু আমি সংসারী মানুষ, আমি রান্না করতে করতে আকাশের দিকে তোমার সেই রূপটা আমি দেখতে পাচ্ছি। কার রূপ? কৃষ্ণের রূপ দেখতে পাচ্ছি আমি। কাজে আমার এখন যাওয়া যাবে না, আমি যেতে পারবো না। তাই ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর আর যেতে পারলেন না। কক্ষে আমার রুদ্ধ দুয়ার, সে কথা যে যাই পাশরি। আমার হৃদয় কক্ষ বন্ধ, আমার মন যেতে চাইছে, প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাইছে কিন্তু চক্ষু চাইছে। এখানে তাই এইটুকু থাক, আমি যা পারলাম এমনি ইনস্ট্যান্ট একটু বললাম। ঠিক আছে, আমার তো বলার ওকে, ক্ষমতা নেই, ধন্যবাদ। বলতে পারি। আমাদের মহেশতলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে আমরা অধ্যাপক মৃগাঙ্ক সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।